হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো চলো আজকে আমরা বিউপির তোমার এফএসটি ইউনিটের 21-22 সেশনের ফিজিক্সের যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করে দিই। বিউপির জন্য আবারও বলতেছি, তোমরা যারা বিউপির প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে একটু বলে নিই যে তোমরা বিউপির কোশ্চেন ব্যাংকটা দেখো আর সাথে সাথে ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেখো। খুব বেশি প্যানিক করার কিছু নাই। বিইউপির কোশ্চেন খুব বেশি কঠিন কিছু হয় না। এই প্রশ্নগুলা তোমরা যদি একটু ভার্সিটি কোশ্চেন ব্যাংক নিয়ে ভালো মতো পড়তে পারো এবং ইন্টারমিডিয়েটে বেসিক যদি ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় তোমরা বিইউপিতে টিকে যাবে ইনশাল্লাহ। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিইউপি একদম প্রথম পরীক্ষা হবে এবং সিট সংখ্যাটাও কম। এই জন্য তোমাদের প্রথম মেরিটে চান্স আসাটা হয়তো অনেকের ক্ষেত্রে কঠিন হইতে পারে অ্যাকুরেসি মেনটেন না করলে। আর বিইউপির যেহেতু অনেকগুলো মেরিট লিস্ট দেয়, আমার বিশ্বাস তোমরা ভালো একটা পরীক্ষা দিলে হয়তো সিট পেলেও পেতে পারো। আর সবার আগে বলি, প্যানিক করা বন্ধ করো। বিইউপির পরীক্ষার প্রশ্ন এত বেশি আহামরি কিছু হয় না। তোমার যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংকের বেসিক খুব ভালো থাকে তুমি মোটামুটি টিকতে পারবে ইনশাল্লাহ। তো চলো আমরা আজকে প্রথম ক্লাসটা শুরু করি। এই যে দুটা ভেক্টর দেওয়া আছে, এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। তাহলে আমি এক কাজ করি, আমাদের একদম সহজ করে ভেঙে ভেঙে বুঝাই। আমি জানি তোমরা অনেকেই এটা অতি সহজেই করতে পারবা, অনেকে হয়তো পারবে না, এই জন্য সহজ করে একটু বুঝাইতেছি। এটা ধরো তোমার এ ভেক্টর আর এটা ধরো তোমার বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে আমরা কি করতাম ইন্টারমিডিয়েটে? এ ডট বি করতাম। এ ডট বি সমান কি এ বি কস থেটা। এই থেটাটা কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে থেটা ইকুয়াল টু কি হতো? থেটা ইকুয়াল টু হতো কজ ইনভার্স এই যে এ ডট বি এর ডিভাইডেড হচ্ছে এ বি। চলো এখানে আমি ডট গুণফল যদি করি তাহলে কত আসবে? 4 × 5 20, তারপরেরটা 0, তারপরেরটাও 0, তারপরেরটাও 0। আশা করি তোমরা ডট গুণফলটা পারবা। এটা আসে কত? 20। কজ ইনভার্স পরে আসে 20, নিচে আসে দেখো এ ভেক্টরের মান কত? স্কোয়ার রুট অফ 4-এর উপর স্কোয়ার মানে কি 16, আর 5-এর উপর স্কোয়ার মানে কি 25। 25 আর 16 যোগ করলে কত হয়? 41। পরেরটা বি ভেক্টরের মান যদি বের করি, 5-এর উপর স্কোয়ার করলে 25, 4-এর উপর স্কোয়ার করলে 16, তার মানে কি এটাও 41। এটা আসে কত? কজ ইনভার্স 20/41। এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আসে 60.8 এর মতো কিছু। কিন্তু দেখো যে অপশানগুলো দেওয়া আছে এগুলো কোনোটাতেই 60.8 এই টাইপের কোনো অপশান নাই। তাহলে আমি এটাকে ক্লোজ টু 60 ধরতে পারি, ক্লোজ টু 60 ডিগ্রি ধরতে পারি। ডিগ্রিকে তুমি যদি রেডিয়ানে নাও তাহলে সেটা কত আসবে? এটা আসবে π/3 রেডিয়ান। π/3 রেডিয়ান, এটা আছে অপশন নাম্বার হচ্ছে বিতে। এই বিটা হচ্ছে অ্যান্সার। পরের প্রবলেমটা দেখো, একটা ইঞ্জিনের দক্ষতা দেওয়া আছে, মানে এফিসিয়েন্সি যেটা সেটা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, উৎসের তাপমাত্রা বের করতে হবে। আমরা গ্রাহকের তাপমাত্রা বা সিঙ্কের তাপমাত্রাকে ধরি টি2। দেখেন টি2 এর ভ্যালু কত দেওয়া আছে? টি2 এর ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, দ্যাট মিন্স 303 কেলভিন। উৎসের তাপমাত্রা মানে টি1টা আমাকে বের করতে বলছে। এফিসিয়েন্সি এটা ইকুয়াল টু 1 মাইনাস টি2 ভাগ টি1। দেখো এফিসিয়েন্সি 40%, দ্যাট মিনস হচ্ছে 0.4। এটা আসে হচ্ছে 1 মাইনাস টি2 এর ভ্যালু হচ্ছে 303, আর টি1 এর ভ্যালুটা তুমি বের করবা। এখানে তুমি টি1 এর ভ্যালু যদি বের করো তাহলে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 505 কেলভিন। ভালো মতো খেয়াল করো, এখানে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে 505 কেলভিন। তো 505 কেলভিন তুমি লিখলা এটা। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হবে কি জানো? অনেকে 505 বের করার পরপরই কি করবে? 505 অ্যান্সার দিয়ে দিবে। আর বিউপি তো মনে হয় নেগেটিভ মার্কিং 0.5 যদি আমি ভুল না করি। তো এটা কিন্তু বিশাল একটা সমস্যা। কিন্তু আমার 505 কিন্তু ডিগ্রি সেলসিয়াস এখানে অপশান দেওয়া আছে। তাহলে এখানে 505 দেখেই তুমি ঝাঁপায়ে পড়বা না যে অ্যান্সার 505। এটা হলো 505 কেলভিন। তো অপশানগুলো দেওয়া আছে সব ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে কি করবা? এই এটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করার জন্য এই 505 থেকে 273 বিয়োগ করবা। বিয়োগ করলে কত আসে? এটা তোমার আসে হচ্ছে 232 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা কিনা আছে তোমার অপশন নাম্বার সিতে।
এরপরের প্রবলেমটা দেখো, বায়ুর আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পায়নের কিরূপ পরিবর্তন হবে। বায়ুর আর্দ্রতা হ্রাস পাওয়া মানে কি, বায়ুর ভিতরে বা বাতাসের ভিতরে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়া। এখন জলীয় বাষ্পের পরিমাণ যদি কমে যায় তাহলে বাতাসের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা, ধরো যে ধারণ ক্ষমতা বলবো না, জলীয় বাষ্পের পরিমাণ যদি কমে যায় তাহলে বাতাসের কি দরকার, জলীয় বাষ্প দরকার। জলীয় বাষ্প যদি দরকার হয় সে কি করবে, বাষ্পায়নটাকে দ্রুত গতিতে করবে যাতে করে সে দ্রুত জলীয় বাষ্প পেতে পারে। তোমাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি যে কাপড় শুকানোর ক্ষেত্রে শীতকালে দ্রুত কাপড় শুকায় কম্পেয়ার টু বর্ষাকাল। কেন? কারণ বর্ষাকালে পানির আধিক্য বেশি থাকে, আর্দ্রতা বেশি থাকে। এই আর্দ্রতা বেশি থাকার কারণে বাষ্পায়নটা ধীর গতিতে হয়। তো শীতকালে তোমার হচ্ছে আর্দ্রতা কম থাকার কারণে বাষ্পায়নটা দ্রুত গতিতে হয়, এর জন্য শীতকালে কাপড়টা দ্রুত শুকায়। তার মানে এটার অ্যান্সার হবে যে বায়ুর আর্দ্রতা হ্রাস পেলে বাষ্পায়নটা দ্রুত গতিতে হয়। অপশন নাম্বার এ। পরের প্রবলেমটা দেখো, 1 হর্স পাওয়ার, এটা আমি যদি ওয়াটে কনভার্ট করি তাহলে কত আসবে। 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। 1 হর্স পাওয়ার ক্ষমতা বিশিষ্ট একটি ইঞ্জিন দিয়ে 10 মিটার গভীর কুয়া খালি করতে প্রতি মিনিটে কত কেজি পানি উঠাতে হবে। তাহলে দেখো, আমার এখানে পাওয়ার পি দেওয়া আছে হলো 746 ওয়াট, আর এখানে এইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে তোমার 10 মিটার, জি এর ভ্যালু দেওয়া নাই বাট আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলছে প্রতি মিনিটে কত কেজি পানি উঠাতে হবে। তাহলে পি সমান আমরা কি জানি, পি সমান জানি mgh ডিভাইডেড টি। এটা দেওয়া আছে কত, 746। এম এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, জি এর ভ্যালু 9.8, এইচ এর ভ্যালু হচ্ছে তোমার 10, আর টাইমটা হচ্ছে 1 মিনিট। প্রতি মিনিট যেহেতু বলছে তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। এটা তুমি ক্যালকুলেট করো, এম এর ভ্যালুটা পেয়ে যাবা যে প্রতি মিনিটে কত কেজি পানি তোমার উঠাতে হবে। এটা ক্যালকুলেট করলে তোমার আসে 456.73 কেজি পার সেকেন্ড। তাহলে অ্যান্সার কত, এই যে এটা 456.73, সরি কেজি পার মিনিট, সরি। এরপরের প্রবলেম দেখো, আইনস্টাইনের ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ কোনটি। তো ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ তোমাদের মোটামুটি সবারই জানা আছে। ফটোতড়িৎ ক্রিয়াতে কি হয়, একটা আলো ফেলা হয়, আলোটার শক্তি হচ্ছে এইচ নিউ। এই শক্তিটা দুইটা কাজ করে, একটা হচ্ছে তোমার কার্যাপেক্ষক যেটা সেটাকে তোমার হচ্ছে প্রদান করে, আর বাকিটুকু হচ্ছে গতিশক্তি প্রদান করে। তাহলে কার্যাপেক্ষককে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডব্লু নট, আর বাকিটুকু হচ্ছে গতিশক্তি, এটাকে ম্যাক্সিমাম গতিশক্তিও বলা হয়। তাহলে এইটা হচ্ছে আমার সমীকরণ। তো দেখো এখানে সবগুলাতে ই ম্যাক্স বাম পাশে আছে, তাহলে আমি যদি এখানে ই ম্যাক্সটা বাম পাশে নেই, তাহলে ই ম্যাক্স ইকুয়াল টু হবে তোমার এইচ নিউ, মানে আপতিত আলোর শক্তি মাইনাস হচ্ছে যেই ধাতুর উপর তুমি আলো ফেলতেছো সেটার কার্যাপেক্ষক, তার মানে কি এইচ নিউ মাইনাস ডব্লু নট। এটা আছে অপশন নাম্বার তোমার বিতে। কোন তরঙ্গের পথ পার্থক্য λ/4 হলে দশা পার্থক্য কত। এই অঙ্কটা করার জন্য তোমার এই ফর্মুলাটা জানা থাকতে হবে যে দশা পার্থক্য ইকুয়াল হচ্ছে টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে পথ পার্থক্য। এখানে পথ পার্থক্য কত দেওয়া আছে, λ/4 দেওয়া আছে। এখানে λ/4 বসাই দাও, 2 ল্যামডা কেটে দাও, ল্যামডা কেটে দাও, পাই/4 মানে কি পাই/, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে পাই/2, অপশন নাম্বার ডি। কোন একটি তরঙ্গের সমীকরণ দেওয়া আছে 3d² x ডিভাইডেড dt² প্লাস 27x ইকুয়াল টু 0। তরঙ্গটির কৌণিক কম্পাঙ্ক দ্যাট মিনস ওমেগাটা কত সেটা বের করতে বলছে। তাহলে দেখো এই সমীকরণটা হচ্ছে এইটা, সমীকরণ দেওয়া আছে হচ্ছে এইটা, আর আদর্শ সমীকরণ হচ্ছে এইটা, আদর্শ সমীকরণ হচ্ছে এইটা। আমরা যখন অঙ্কটা সলভ করব তাহলে আমাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে হবে। আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে হলে এই সমীকরণটাকে আদর্শ সমীকরণের মতো করে লিখতে হবে। এটা কেমন আসবে, এটা আসবে d² x ডিভাইডেড
dt স্কোয়ার প্লাস 9x ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটাকে নাও 2 নম্বর সমীকরণ, আর এটা হলো 1 নম্বর। তুমি মনে মনে ধরবা আর কি, জাস্ট তোমাকে বোঝানোর জন্য 1 2 দিচ্ছি আমি। তাহলে তুমি এই 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণ তুলনা করো, তুলনা করলে তুমি ওমেগা স্কোয়ারের ভ্যালুটা পাবা হচ্ছে 9। তাহলে এখানে ওমেগা বা কৌণিক কম্পাঙ্কের ভ্যালুটা পাবা তুমি 3, আর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। অপশন নাম্বার ডি যেটা, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, 3 রেডিয়ান পার সেকেন্ড। এই প্রশ্নটা কিন্তু তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষায় বহুবার আসছে, ঠিক আছে? ওই জন্য তোমাদের বলতেছি যে তোমরা জাস্ট বিউপির কোশ্চেন ব্যাংকটা দেখে যাও, আর ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো দেখে যাও। আশা করি তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে ভালো কিছু করো। নিচের সত্যক সারণীটি কোন লজিক গেটের? তো এইটা ভাই আসছে সেমিকন্ডাক্টর যে চ্যাপ্টারটা আছে সেই সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে। তো সেমিকন্ডাক্টর চ্যাপ্টার থেকে দেখো আমরা বুঝতেই পারতেছি এটা একটা ইনপুট, সরি এটা একটা ইনপুট, এটা একটা ইনপুট বোঝা যাচ্ছে এ, এটা একটা ইনপুট বোঝা যাচ্ছে বি, আর এটা হচ্ছে আউটপুট বোঝাই যাইতেছে। সত্যক সারণী যেহেতু দুইটা ইনপুটের তোমার হচ্ছে সত্যক সারণী, মানে লজিক গেটের সত্যক সারণী হচ্ছে এইটা। তাহলে দেখো এটা এন্ড গেট কিনা একটু চিন্তা করে দেখি। এন্ড গেট কিনা, এন্ড গেটের তোমার আউটপুট কি হয়, এ ইন্টু বি, এটা হচ্ছে আউটপুট। তাহলে 0 ইন্টু 0 কখনো 1 হতে পারে না, তার মানে কি এন্ড গেট এটা না। যেহেতু 0 0 ইনপুটে এখানে আউটপুট 1 দেখাচ্ছে, তাহলে এটা এন্ড গেট না। তারপরে দেখো আমার এক্স অর গেট কিনা, এক্স অর গেটের আউটপুটটা কি, এক্স অর গেটের আউটপুট হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। আচ্ছা আমি তোমাদেরকে একটু সংক্ষেপে বলে দিই, বেশি লেন্দি না করি ভিডিওটা। এই এক্স অর গেটে তুমি যদি আউটপুট পেতে চাও, এক্স অর গেটে তুমি যদি আউটপুট 1 পেতে চাও, তাহলে সেক্ষেত্রে এইরকম কন্ডিশন থাকা লাগবে। দেখো 0 1 1 0 এরকম কন্ডিশন যদি থাকে তবে তুমি আউটপুট পাবা, আদারওয়াইজ তুমি আউটপুট পাবা না। দুটাই যদি 0 হয় তাও তুমি আউটপুট পাবা না, আর দুটাই যদি তোমার 1 1 হয় তাও আউটপুট তুমি কি পাবা না, 0 0 পাবা আউটপুট। এটা হচ্ছে এক্স অর গেটের ক্ষেত্রে। আর এক্স নর গেটের ক্ষেত্রে আউটপুটটা কি, এটার আউটপুট হচ্ছে এ বি প্লাস এ বার বি বার, এটা হচ্ছে এটার আউটপুট। দেখো এটার আউটপুট তুমি কখন পাবা, এটার আউটপুট কখন তুমি 1 বা হাই পাবা, যখন দুইটাই 0 হবে অথবা দুইটাই 1 হবে। একটু চেক করে দেখো, এই যে আমি যেহেতু আউটপুট লিখে দিছি একটু ক্রস চেক করে দেখবা, এটা আউটপুট এরকম হবে 1 1। বাকি কন্ডিশনে মানে যে 0 1 1 0 এই দুইটা কন্ডিশনেই 0 0 হয়। এই যে দেখো, তাহলে যেহেতু এখানে 0 0 যখন ইনপুট তখন আউটপুট 1, এবং 1 1 যখন ইনপুট আউটপুট 1, তার মানে কি এটা এক্স নর গেট যেটা সেই এক্স নর গেটের আউটপুটটাকে ফলো করে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে এক্স নর গেট যেটা সেই এক্স নর গেটের সত্যক সারণী। তাহলে এটা অ্যান্সার হবে এক্স নর গেট। তোমরা একটু পড়ে যেও, যেহেতু প্রশ্ন আসতেছে ওই সেমিকন্ডাক্টর এই চ্যাপ্টারটা থেকে, এটা তো তোমার আইসিটির সাথে বেশি মিলে, একটু দেখে যাও, না দেখে গেলে কিন্তু হুট করে পারাটা খুব মুশকিল। একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, সরি অপরটির 4 গুণ। একটা সরল দোলকের দৈর্ঘ্য অপরটির 4 গুণ, ওকে, এটা বলা আছে। তাহলে একটার দৈর্ঘ্য তার মানে L1 আমি ধরলাম হচ্ছে 4L2। দ্বিতীয় দোলকটির দোলনকাল 4 সেকেন্ড হলে, মানে T2 ইকুয়াল টু 4 সেকেন্ড হলে প্রথমটির দোলনকাল কত? আমরা জানি যে T ইজ প্রপোর্শনাল রুট L, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো T1 বাই T2 ইকুয়াল স্কোয়ার রুট অফ L1 বাই L2। T1 এর ভ্যালু তোমাকে বের করতে হবে, T2 এর ভ্যালু 4, L1 এর ভ্যালু হচ্ছে 4L2। তাহলে এখানে কাটাকাটি গেলে কি, এটা এক লাইন বেশি লিখি, 4L2 বাই L2। এখান থেকে তুমি কি লিখতে পারবা, T1 বাই 4 ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ 4, তার মানে কি 2। তার মানে T1 যদি কত আসবে এখানে 4 ইন্টু 2, তার মানে কি 8 সেকেন্ড। অ্যান্সার হচ্ছে 8 সেকেন্ড, অপশন নাম্বার সি। আধুনিক জেট বিমান কোন সূত্র করে চালনা হয়? আধুনিক জেট বিমান ভরবেগের নিত্যতা সূত্র ফলো করে, বা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র ফলো করে। দেখো 29.4 নিউটন ওজনের একটি বস্তুর জড়তার ভ্রামক 125 কেজি পার মিটার স্কোয়ার, সরি কেজি পার মিটার স্কোয়ার হবে না, এটা ভুল লেখছে, কারণ জড়তার ভ্রামক এককটা কি কেজি মিটার স্কোয়ার। চক্রগতির ব্যাসার্ধ তোমাকে বের করতে বলছে। দেখো 29.4 নিউটন ওজনের একটি বস্তুর জড়তার ভ্রামক, মানে আই দেওয়া আছে এটা, আর এটা ওজন দেওয়া আছে ডব্লিউ দেওয়া আছে। ওজন থেকে ভরটা বের করে নিতে হবে আমার।
দেখো ওজন দেওয়া আছে 29.4 নিউটন। ওজন সমান আমরা কি জানি, এম ইন্টু জি জানি। জি এর ভ্যালু কত, 9.8, এটা 29.4। তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, এম এর ভ্যালুটা বের করো। এম এর ভ্যালু কত আসে, 29.4 ডিভাইডেড হচ্ছে 9.8। তো ভাগ করো, 29.4 ভাগ হচ্ছে 9.8, এটা আসে হচ্ছে 3, এটা হলো 3 কেজি আসে। তাহলে এখন দেখো জড়তার ভ্রামক দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলছে। আই সমান আমরা কি জানি, বস্তুর ভর ইন্টু চক্রগতি ব্যাসার্ধের স্কোয়ার। চক্রগতির ব্যাসার্ধ কে ইকুয়াল টু কি হবে, স্কোয়ার রুট অফ আই ভাগ এম হবে। আই এর ভ্যালু কত এখানে ভাইয়া 125, এম এর ভ্যালু কত 3, রুট করো কত আসে, এটা তোমার চলে আসবে 6.45, এটা আসে তোমার 6.45 মিটার। বি নাম্বার হচ্ছে অ্যান্সার। একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুর রোধ যথাক্রমে 8, 12, 18 এবং 22। চতুর্থ বাহুতে কোন রোধটি যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। একটা হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকার শর্ত কি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হওয়া। এটা হচ্ছে তোমার পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। আমরা প্রথমে ধরে নিব যে এই ব্রিজটা সাম্যাবস্থায় থাকার জন্য এই এস বাহুতে মানে 4 নাম্বার বাহুতে রোধ কত থাকা দরকার, এটা আগে আমরা বের করে নিব। তো পি এর ভ্যালু হচ্ছে 8, কিউ এর ভ্যালু হচ্ছে 12, আর আর এর ভ্যালু 18, এস এর ভ্যালু আমি জানি না, এখান থেকে এস এর ভ্যালু বের করব। এস এর ভ্যালু আসে 27 ওহম। তার মানে এই হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় থাকার জন্য চতুর্থ বাহুতে আমার 27 ওহম রোধ দরকার। এখানে চতুর্থ বাহুতে রোধ আছে 22 ওহম, তাহলে 22 থেকে 27 করার জন্য রোধ বাড়াইতে হবে। আর রোধ বাড়ানোর জন্য সংযোগটা কি হওয়া লাগবে, সিরিজ কানেকশন হওয়া লাগবে। তার মানে কি চতুর্থ বাহুতে 27 মাইনাস 22 ইকুয়াল টু হচ্ছে 5 ওহম রোধ শ্রেণীতে সংযোগ করতে হবে, শ্রেণীতে সংযোগ করতে হবে। ওকে, আমাদের পোলাপান, আমি আমাদের যে ভার্সিটি ক্র্যাকার্স যে কোর্সটা আছে এটা নিয়ে একটু তোমাদের কথা বলি, কারণ তোমাদের অনেকেরই হচ্ছে এখন পড়াশোনা ওইভাবে এখনো শেষ হয় নাই। তো এই কোর্সটা একটা ধরে নাও যে রিভিশন টাইপের কোর্স, বাট খুবই ইফেক্টিভ একটা কোর্স। এই কোর্সে কি কি থাকবে আমি একটু বলে দিই। এই কোর্সে আমরা পড়াবো হচ্ছে 3টা টাইপ, মানে 3টা তোমার হচ্ছে সেগমেন্টে পড়াবো। একটা সেগমেন্ট যেটা সেটা হচ্ছে তোমার থিওরি ক্লাস প্লাস হচ্ছে তোমার রিটেন ক্লাস। আমাদের ক্লাস লেন্থগুলো খুবই ছোট রাখার চেষ্টা করা হবে। ধরো যে একটা চ্যাপ্টারের উপর কোনোভাবেই যেন 2-3 ঘন্টার বেশি ক্লাস না হয়। কেমিস্ট্রির ক্ষেত্রে একটু আলাদা, কারণ কেমিস্ট্রি চ্যাপ্টার কম। তো আমরা প্রথম ক্লাসে থিওরি এবং রিটেন ক্লাস দিব। থিওরিতে আমাদের এমসিকিউ সলভ করার জন্য যে বেসিক দরকার, যে শর্টকাটগুলো দরকার সেটা আমরা দেখাবো, এবং তোমার রিটেন প্রশ্নগুলো সলভ করাবো। এরপরে আসবে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস। কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে কি হবে, কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে আমরা উদ্ভাসের যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে ভার্সিটির, ওইটার প্রত্যেকটা প্রশ্ন আমরা ধরে ধরে করাবো। এবং করার সময় একটা জিনিস আমরা ইনশিওর করব যে কিভাবে তুমি হ্যান্ড ক্যালকুলেশনে এই প্রবলেমগুলো করবা। আমরাও ক্যালকুলেটর ছাড়া প্রশ্নগুলো সলভ করানোর চেষ্টা করব। এরপরে 3 নাম্বার স্টেপে কি হবে, 3 নাম্বার স্টেপে তোমার মেন্টরশিপ থাকবে, 1-to-1 মেন্টরশিপ। তোমার যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করতে পারবা, আমরা তোমাদেরকে মেন্টরশিপ প্রোভাইড করব। এরপরে তোমাদের যখন এই জানুয়ারির 5 তারিখে যখন ক্লাস শেষ হয়ে যাবে এগুলা, তখন তোমাদের এই যে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল আর মডেল টেস্ট হবে। আর মডেল টেস্টগুলো হবে ঢাবি স্ট্যান্ডার্ড। আর আমরা রিটেন এখানে বেশি ফোকাস করব, তার কারণ তোমাদের ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ এবার রিটেনকে বেশি ফোকাস করতে। আর ক্লাস নিবে কারা, ক্লাস নিবে আমি নিব হচ্ছে তোমার রসায়ন এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্র, আর তোমাদের প্রান্ত ভাইয়া ক্লাস নিবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ম্যাথ। কোর্সের কোর্স ফি কত ভাইয়া, কোর্স ফি হচ্ছে 1000 টাকা। তোমরা কেউ যদি প্রথম 200 জনের মধ্যে থাকো, মানে প্রথম দিকে যদি ভর্তি হও, সেক্ষেত্রে তোমরা এই কোর্সে এনরোল করতে পারবে 800 টাকায়। এনরোল করার জন্য তোমরা এই নাম্বারে 01745485786 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা হচ্ছে বিকাশ অথবা রকেট সেন্ড মানি করবা। সেন্ড মানি করে তোমরা আমাকে নক করবা। আমার আইডি হচ্ছে
তোমার ডেসক্রিপশানে মেনশন করা থাকবে, দেন আমি তোমাকে কোর্সে লঞ্চ মানে ইনরোল করাই দিব আর কি। তো চলো আমাদের কোর্সে সম্পর্কে জানাইলাম। তোমরা কেউ যদি লাস্ট মুহূর্তে যদি মনে করো ভাই কামব্যাক করতে চাই, সেক্ষেত্রে এই কোর্সটা তোমার জন্য। আর আমরা কোর্স ফি খুবই কম রাখছি, তার কারণ হচ্ছে তোমরা বিভিন্ন জায়গায় ভর্তি আসো, এখন তোমাদের পক্ষে হয়তো অনেক বেশি টাকা ম্যানেজ করা সম্ভব না, এই জন্য আমরা কোর্স ফিটা কম রাখছি, যাতে করে তোমরা সবাই এই কোর্সে এনরোল করতে পারো যাদের প্রয়োজন আছে। এরপরে চলো আমরা পরের প্রবলেমটা দেখি। 25 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কোনো বর্তনীতে 1 মিনিট ধরে চললে 3000 জুল তাপ উৎপন্ন হয়, উক্ত বর্তনীর রোধ কত? দেখো এখানে আমার আই দেওয়া আছে, টাইম দেওয়া আছে 60 সেকেন্ড, আর কতটুকু তাপ উৎপন্ন হচ্ছে সেটাও দেওয়া আছে। এখানে আরটা বের করতে বলছে, আর ইকুয়াল টু ওয়াট। সূত্র কি? উৎপন্ন তাপের সূত্র হচ্ছে এইচ ইকুয়াল আই স্কোয়ার আর টি। ভ্যালুগুলো বসাই দাও। এটা হচ্ছে তোমার 3000, এটা হলো 25-এর উপরে স্কোয়ার, আর এর ভ্যালু বের করতে হবে, টি এর ভ্যালু 60 সেকেন্ড। এখান থেকে আর এর ভ্যালু কত আসে? এটা আসে তোমার 0.08 ওহম। অপশন নাম্বার ই। কোনো বস্তুর ভর ধ্রুব থাকলে, কোনো বস্তুর যদি ভর ধ্রুব থাকে, সেক্ষেত্রে গতিশক্তি বনাম ভরবেগের পরিবর্তনের গ্রাফ কিরূপ হবে? দেখো গতিশক্তি এবং ভরবেগের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে এইরকম, ইকে ইকুয়াল ই স্কোয়ার ভাগ 2m। ভর যেহেতু ধ্রুব মানে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে ইকে ইজ প্রপোর্শনাল পি স্কোয়ার। তার মানে কি, এই যে ওয়াই ইকুয়াল টু এক্স এর যে এক্স স্কোয়ারের যে গ্রাফটা, এটা হবে হচ্ছে এখানে। তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ কেমন হয়? ওয়াই এখানে কি ইকে, এক্স স্কোয়ার মানে এখানে তোমার হচ্ছিল যে, সরি ওয়াই ইকুয়াল টু, এখানে হচ্ছে কি, সরি সরি এখানে হচ্ছে পি, তাহলে সেক্ষেত্রে স্কোয়ারের গ্রাফ হবে। স্কোয়ারের গ্রাফটা কেমন হবে? এই স্কোয়ারের গ্রাফটা হবে এরকম, এই যে অপশন নাম্বার সি যেটা, সেটা এই একদম জিরোর সাথে লেগে দিও না। একটি মহাকাশযানের ভর হচ্ছে এত, জ্বালানির ভর এত, জ্বালানি হ্রাসের হার দেওয়া আছে এত, মহাকাশটি এত দ্রুতিতে যাত্রা করলে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা কত? আচ্ছা, ঊর্ধ্বমুখী ধাক্কার ফর্মুলা কি? তোমরা নিউটনের বলবিদ্যা যারা পড়ছো মোটামুটি সবাই জানো যে ঊর্ধ্বমুখী ধাক্কা বা থ্রাস্ট, এটার ফর্মুলা হচ্ছে ভি আর ডিএম বাই ডিটি। এই ভি আরটা কি? এই যে তোমার হচ্ছে বেগটা 200, ডিএম বাই ডিটি কি? ডিএম বাই ডিটি হচ্ছে জ্বালানি হ্রাসের হার। জ্বালানি হ্রাসের হারটা এখানে কেজি পার মিনিটে আছে, তোমার নিতে হবে কি কেজি পার সেকেন্ডে। তাহলে এখানে 300, আর এখানে মিনিটকে সেকেন্ডে নিলে 60 দিয়ে ভাগ করবা, 60 দিবার কি নিচে, তাহলে এখানে কত আসে? তোমার 1000 নিউটন আসে। দেখো প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন ছিল না 21-22-এ। এই প্রবলেমগুলো যদি আসে, তোমাদের যদি সামান্য ভালো একটা বেসিক থাকে, এই প্রবলেমগুলো পারা কিন্তু খুব একটা বড় বিষয় না। নিম্নের চিত্রের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখছো এটা কিন্তু তোমরা মোটামুটি ওই ভেক্টরে যখন ডাইভারজেন্স পড়ছো তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই যে দেখো যখন এরকম হবে, মানে ধরো যে প্রবেশ করবে, মানে আয়তনটাকে সংকুচিত করে ফেলবে, একটা কন্ডিশন আছে ডাইভারজেন্সের ক্ষেত্রে, আর একটা কন্ডিশন আছে যে এরকম এখান থেকে বের হয়ে যাবে, একটা কন্ডিশন আছে। আর একটা কন্ডিশন আছে হচ্ছে ঠিক যতটুকু ফ্লাক্স ঢুকবে ঠিক ততটুকুই বের হয়ে যাবে। তো এগুলা সম্পর্কে তোমার মোটামুটি একটা ভালো ধারণা থাকা উচিত। তোমরা দেখো যখন হচ্ছে এখানে ফ্লাক্সগুলা প্রবেশ করে তখন তোমার ডাইভারজেন্সটা হচ্ছে নেগেটিভ, যখন ফ্লাক্সগুলা বের হয়ে যায় তখন ডাইভারজেন্সটা হচ্ছে পজিটিভ, মানে এটা হচ্ছে ডাইভারজেন্স পজিটিভ কোয়ান্টিটি। আর এটার ক্ষেত্রে ডাইভারজেন্সটা হচ্ছে তোমার নেগেটিভ কোয়ান্টিটি, আর এটা হচ্ছে ডাইভারজেন্স শূন্য। তো এটা যেহেতু আসছে দেখো ভিতরে প্রবেশ করছে, ডাইভারজেন্সটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হবে অ্যান্সার। তো এই বাকিগুলোও কিন্তু পরীক্ষায় আসতে পারে, বাকিগুলো একটু দেখা ট্রাই করবা। পয়েন্টিং ভেক্টর কি? এটা তোমরা পড়ছো ভৌত আলোক বিজ্ঞানে। পয়েন্টিং ভেক্টর যেটা, সেটা হচ্ছে এরকম 1/μ0 E ক্রস B। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভেক্টর, বিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ভেক্টর। এইটাকে আবার এইভাবে লেখা যায় E ক্রস B ভাগ μ0। এই B ভাগ μ0কে আবার লেখা যায় H। তাহলে পয়েন্টিং ভেক্টর যেটা, সেটা হচ্ছে
তুমি এটাও লিখতে পারো, মানে পয়েন্টিং ভেক্টরটা এটা যদি অপশানে থাকে এটাও অ্যান্সার, আবার তোমার যদি এইটা থাকে তাহলে এটাও কিন্তু অ্যান্সার। আমার আছে কোনটা? আমার আছে হচ্ছে এই যে এটা ই ক্রস এইচ আছে, এটা হচ্ছে অপশন নাম্বার এতে, তার মানে পয়েন্টিং ভেক্টর হচ্ছে ই ক্রস এইচ। 40 কেজি মিটারকে জুলে প্রকাশ করো। 40 কেজি মিটারকে কি করতে বলছে? আমার জুলে প্রকাশ করতে বলছে। চলো 40 কেজি মিটারকে আমরা জুলে প্রকাশ করি। আসলে জুলটা আসলে কি বলতো? জুলটা হচ্ছে কাজের একক। ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? এফ এক্স জানি। এটার একক হচ্ছে জুল, আর বলের একক কি? নিউটন, আর দূরত্বের একক কি? মিটার। তার মানে জুলও যেটা, নিউটন মিটারও কি ঠিক সেটাই কিন্তু। জুলও যেটা, নিউটন মিটারও কিন্তু ঠিক সেইটাই। তার মানে কি, তুমি যদি এই কেজি মিটারকে নিউটন মিটারে কনভার্ট করতে পারো তাহলে এটা আসলে জুল। আমার কাছে আছে 40 কেজি মিটার, তাহলে কেজিকে আমি যদি নিউটনে কনভার্ট করতে চাই তাহলে কত দিয়ে গুণ করব? এই যে 9.8 দিয়ে গুণ করব। কারণ কি, আমি ভরকে ওজনে কনভার্ট করলাম, তাহলে নিউটন মিটার। এই নিউটন মিটার মানে কি বলতো? জুল। এটা গুণ করলে কত আসে? এটা আসে তোমার 392। 392 নিউটন মিটার মানে হচ্ছে জুল। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে বাহক বলা হয় কোনটিকে? আচ্ছা, এটা একটু ভালো মতো পড়বা যে আমরা জানি মৌলিক বল হলো 4টা। এই 4টা বলের ক্ষেত্রে বাহক কণা কোনগুলো এটা তোমার জানতে হবে। এই যে এটা লিখছে, এই যে গ্রাভিটন, এই গ্রাভিটন হচ্ছে মহাকর্ষ বলের বাহক। মহাকর্ষ বলের বাহক কণা হচ্ছে গ্র্যাভিটন। এই মেসনটা কি? এই মেসনটা হচ্ছে তোমার সবল নিউক্লিয় বলের বাহক। সবল নিউক্লিয় বলের বাহক। এরপরে এই ফোটন, এই ফোটনটা হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয় বলের বাহক। তড়িৎ চুম্বকীয় বলের বাহক। বোজনটা কি? এই বোজনটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের বাহক। দুর্বল নিউক্লিয় বলের বাহক। এখানে অ্যান্সার কোনটা হবে আশা করি বুঝে গেছো, বাট এখান থেকে ঘুরে পেঁচায় যদি অন্যবার অন্যগুলা দেয় সেটার জন্য আমি কিন্তু সবগুলাই লিখে দিলাম যে কোন কণা আসলে কোন বলের বাহক কণা। বলের ভ্রামকের মাত্রা সমীকরণ কোনটি? বলের ভ্রামক মানে কি? টর্ক। বলের ভ্রামক মানে কি বলতো ভাইয়া? টর্ক। টর্ক সমান আমরা কি জানি বলো? টর্ক সমান আমরা জানি হচ্ছে এই যে ফোর্স ইন্টু দূরত্ব। ফোর্স সমান আবার আমরা কি জানি? বল ইন্টু, সরি, এফ ইকুয়াল টু জানি এম এ, এটা হচ্ছে আর। এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম। ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। দূরত্বের মাত্রা হচ্ছে এল। এটাকে আমি লিখতে পারবো এম এল স্কোয়ার টি ইনভার্স। দেখো তো কোথায় আছে এটা? এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার বিতে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তো আমাদের আজকের 21-22 সেশনের প্রশ্নগুলো এখানেই শেষ হইল। তোমাদের সাথে পরের ক্লাসে মানে 22-23 সেশনের প্রবলেমে দেখা হবে ইনশাল্লাহ। আর যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ বা সামহাও অনেক পিছায় গেছো মনে করতেছো, নিজে নিজে কিছু শেষ করতে পারতেছো না, আমি বলবো ভাই তোমার কাছে এখনো 2 মাস টাইম আছে। ঘরে বসে না থেকে এদিক ওদিক ঘোরাফেরা না করে তোমরা ভার্সিটি ক্র্যাকার্স কোর্সটাতে এনরোল করো, করে চেষ্টা করো একটা কামব্যাক করার। কারণ 2 মাস টাইম এনাফ। তুমি এখন ধরো যে নিজে নিজে যদি চেষ্টা করতে পারো খুবই ভালো। এখন তুমি যদি না পারো সেক্ষেত্রে আমি বলবো তোমার কারো হেল্প নেওয়াটা বেটার। আমরা কোর্স ফি কেন কম রাখছি? কম রাখার কারণ একটাই, কারণ তোমরা অনেক অনেক জায়গায় ভর্তি হয়ে গেছো। এখন যদি আমি এই কোর্সের কোর্স ফি 3000 টাকা রাখি, তোমরা অনেকেই ভর্তি হতে পারবা না। এক্ষেত্রে দেখা যাবে তোমরা আমাকে বলবা যে ভাই কোর্স ফি কমায় রাখেন, কমায় রাখেন। আর আমাদের এই কোর্সে এনরোল করলে মোটামুটি তোমার ধরো যে জিএসটি পর্যন্ত তোমরা সার্ভিস পেয়ে যাবা। জিএসটি পর্যন্ত আমরা তোমাদেরকে মেন্টরশিপ প্রোভাইড করব, প্রয়োজনীয় ক্লাস প্রোভাইড করব, শর্টকাট যা লাগবে সেগুলো প্রোভাইড করবো ইনশাল্লাহ। এক কথায় তোমাদের ভার্সিটি প্রিপারেশনের শেষ এক্সাম পর্যন্ত তোমরা সাপোর্ট পাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।